তো দুদিন আগে এই হাওড়ার বুকে অদূরে যে অন্যায় কাণ্ড কারখানা হয়েছে তার প্রতিবাদ করতে যেভাবে কেন্দ্রের শাসক দল আর রাজ্যের শাসক দল নিজেদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য সুপরিকল্পিতভাবে এ রাজ্যের মানুষের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ উত্তর দক্ষিণ হিন্দু মুসলমান মন্দির মসজিদ এর নাম করে দাঙ্গা লাগাতে চাইছে তার প্রতিবাদ করতে। হাওড়ার ঘটনা আই ওপেনার। ধুলাগড়ে যখন দাঙ্গা হয়েছে এই মুখ্যমন্ত্রী বলেছেন, মিডিয়া যখন জিজ্ঞেস করেছে বলেছে কোথায় দাঙ্গা? যখন বসিরহাটে হয়েছে, যখন রানীগঞ্জে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন না কোনো আন্দোলন হয়নি। আর হাওড়ার ওই ঘটনা যখন এখানে হচ্ছে উনি রেড রোডে মাইক ধরে বললেন আপনাদের একটা কথা জানাতে চাই, হাওড়ায় দাঙ্গা হচ্ছে। আনন্দ উল্লাসে নাচতে আরম্ভ করে দিলেন। কিন্তু হাওড়ার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে ওই দাঙ্গাকারীদের আর মুখ্যমন্ত্রীর মুখে গু লেপে দিয়েছে। যা চাইলেও মানুষ দাঙ্গার জন্য তৈরি না। হাওড়া হোক, গ্রাম বাংলার মানুষ হোক আর শহরের মানুষ হোক, তারা চোরের বিরুদ্ধে লড়ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, দুষ্কৃতির বিরুদ্ধে লড়ছে, গুন্ডামি মস্তানির বিরুদ্ধে লড়ছে। এখানে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, জামাত জমিয়ত, তৃণমূল বিজেপি কারোর হিম্মত হবে না হিন্দুর বিরুদ্ধে মুসলমানকে আর মুসলমানের বিরুদ্ধে হিন্দুকে লাগিয়ে, হিন্দিভাষীর বিরুদ্ধে উর্দুভাষী আর বাংলাভাষীর বিরুদ্ধে হিন্দিভাষীকে লাগিয়ে দিয়ে দাঙ্গা করতে পারবে। এগুলোকে বলে পেপসি ক্যান সিনড্রোম। অনেক সময় হলিউডের সিনেমায় দেখবেন যখন বন্দুকধারী দুজনের মধ্যে মুখোমুখি লড়াই হয়, দুজনে আড়ালে থাকে, উঁকি ঝুঁকি মেরে দেখে একে অপরের, আর গুলি যখন শেষ হয়ে আসে তখন ধুমধারাক্কা গুলি মারে না, তখন হাতের খালি পেপসি ক্যান, যেটা পেপসি খেয়ে নিয়েছে খালি আছে বা কোকা কোলার, ওইটাকে একটু দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর তখন তো একেবারে সাউন্ড চুপচাপ, সবাই রুদ্ধশ্বাস অপেক্ষা করছে কি হবে। আর এই পেপসি ক্যানটা যখন ডাং ডুং ডাং করে গড়িয়ে গড়িয়ে যায় তখন ওই দিকে বন্দুককে তাক করে কেউ গুলি করে দেয়, শেষ গুলিটা ওখানে শেষ হয়ে যায়। আর তখন অপোনেন্ট তার গুলিকে দিয়ে তাকে শেষ করে। বাংলার মানুষ ওই বিশ্ব হিন্দু পরিষদকে মমতা ব্যানার্জির পেপসি ক্যান ছুড়ে দেওয়ার দিকে তাকাবে না, সোজাসুজি চোর জোচ্চোরকে দেখতে পাচ্ছে। এটাকে বলে অ্যাটেনশন ডাইভার্ট করা। প্রতিদিন উনি নিয়ম করে নবান্ন 14 তলায় আসেন। আর রামনবমীর দুদিন আগে, সূর্যোদয় আগেই বলেছিলেন যে আরএসএস এর নাগপুরের নির্দেশে উনি রেড রোডে তামাশা করতে বসেছেন। উনি দুদিন নবান্ন থেকে ছুটি নিলেন মুখ্যমন্ত্রী, আর রেড রোডে গিয়ে বসে গেলেন। প্রতিদিন পশ্চিম কূলে আসেন গঙ্গা, আগের দুদিন উনি পূর্ব কূলে বসে রইলেন, পশ্চিম কূলে এলেন না। আর হাওড়া পুলিশ কমিশনারেট, হাওড়া পুলিশ কমিশনার, হাওড়া পুলিশের ডিসি হেডকোয়ার্টার বলছে আপনারা আজকে মিছিল করতে পারবেন না। দুনিয়া জোড়া মানুষ জানে ধর্মীয় জিগির তুলে, ধর্মীয় উস্কানি দিয়ে, ধর্মীয় উৎসবের নামে ধর্মীয় চিহ্ন ব্যবহার করে, ধর্মীয় তিথি ব্যবহার করে দাঙ্গা হয়। আর লাল ঝান্ডা নিয়ে মানুষ ধর্মনিরপেক্ষ ভাবে এসে দাঙ্গাকে রোধ করে, যা পুলিশ করে না। সে কাজ আমরা করতে এসেছি। বলছে মিছিল করতে পারবেন না। ওরা জানতেন না? আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, আমি পড়ে শোনাতে পারি। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ সাম দুবে 1 মার্চ চিঠি দিয়েছে হাওড়া পুলিশ কমিশনারের ডিসি হেডকোয়ার্টারকে, 3 তারিখে দিয়েছে। 21 তারিখে হাওড়া পুলিশ কমিশনারের থেকে চিঠি গেছে বিশ্ব হিন্দু পরিষদের কাছে,
দক্ষিণবঙ্গ বিশ্ব হিন্দু পরিষদের কাছে। তার আগে ওরা মিটিং করেছেন আঞ্জানি পুত্র সেনা আর বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি নিয়ে। কেন? যখন দুর্গা পূজা হয়, মহরম হয়, ঈদ হয়, কালী পুজো হয়, তখন তো থানায় কোঅর্ডিনেশন মিটিং ডাকা হয়। তখন তো সব দলের প্রতিনিধি, সমাজের প্রতিনিধি, মান্য গণ্য ধর্মগুরু সবাইকে ডেকে মিট করা হয়। ওই মিটিংয়ে আলোচনা হয়েছে যে চিঠি দিয়েছে পুলিশ অনুমতি দিয়ে। মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলছেন। সেই চিঠিতে লেখা আছে যে গত বছর আপনারা মিছিলের রুট এবং সময় মানেননি, গন্ডগোল হয়েছিল, তারপরে অনুমতি দিয়েছে। এবার রুটের ম্যাপ মানেনি, লিখে দিয়েছে, সিদ্ধান্ত করেছে মিটিং এর পরে যে কোনো অস্ত্র শস্ত্র শুধু নয়, কোনো মোটর বাইকও থাকবে না। কার তামাশা করছেন পুলিশ মন্ত্রী? তাতে লেখা ছিল কোনো উত্তেজক স্লোগান দেওয়া হবে না, কোনো বিভাজনকারী কথা বলা হবে না, এবং শুধুমাত্র ওই সংগঠনের সদস্য ছাড়া আর কেউ অংশগ্রহণ করবে না। পুলিশকে জিজ্ঞেস করি, শর্ত মেরেছে আপনার? আর যদি না মানে মমতা ব্যানার্জি রেড রোডে ন্যাকামি করছেন কেন? হাওড়া পুলিশ কমিশনার কেন যারা অনুমতি মানল না, নিয়ম মানল না, শর্ত মানল না, তার বিরুদ্ধে কেন এফআইআর করলেন না? কেন অ্যারেস্ট করলেন না? কেন অ্যাকশন দিলেন না? কাকে বোঝাচ্ছেন? আর পুলিশকে বলি, শাসক দলের তবেদারি করছেন। আনিস খানকে গিয়ে খুন করেছে এই হাওড়া জেলায় রুরাল কমিশনারের থেকে। আমরা যখন মিছিল করি, মিটিং করি, এই নবান্ন অভিযান কৃষক সভা করুক, ক্ষেত মজুর করুক, ছাত্র করুক, যুব করুক, ট্রেড ইউনিয়ন করুক, রোবোকো স্টিলের সব একেবারে ব্যারিকেড, খবরের কাগজে ছবিতে দেখানো হয়, শুধু টিয়ার গ্যাস নয়, বিষাক্ত গ্যাস। তার মধ্যে তৃণমূলের কিছু নেতাদের বিল্ডিং এর উপরে পাথর, ইট জমা করে নিয়ে আমাদের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, কর্মচারী, মহিলা তাদের মাথা ফাটায়। আর এখানে যখন বলছে আপনারা নিয়ম মানেননি, আপনার রূপ মানেননি, তাহলে মমতা ব্যানার্জির ওই দেখানেওয়ালা রোবোকোপ আর স্টিলের ব্যারিকেড আর টিয়ার গ্যাস আর লাঠি বন্দুক সব কোথায় চলে গেল? দাঙ্গাবাজদের আটকাতে পারেন না? বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু বলতে পারে দাঙ্গাবাজের মাথা ঘুরিয়ে দেব। আর আজকে এখানে দাঙ্গা হয় কারণ মমতা ব্যানার্জি বলেন তার ভাইপোকে এফআইআর থেকে বাঁচানোর জন্য, সিবিআই ইডি থেকে বাঁচানোর জন্য দাঙ্গাবাজের কাছে মাথা লুটে দিতে পারেন। আর সেই জন্য আজকে এই অবস্থা। আমরা মহাভারতের গল্প জানি। যুধিষ্ঠির জুয়া খেলেছিল পাশায়, আর তারপরে রাজপাট, রাজধানী, দ্রৌপদী সব বাজি ধরেছিল। আজকে কয়লা পাচার, গরু পাচার, সোনা পাচারের হাত থেকে, কেসের হাত থেকে, ইডি সিবিআই থেকে বাঁচানোর জন্য মোদি, অমিত শাহ আর ওই মোহন ভাগবতের শর্তে মমতা ব্যানার্জি গোটা রাজ্যকে বাজি ধরেছেন। হাততালি দেওয়ার ব্যাপার নয়, কিন্তু আমরা বলতে চাই এই রাজ্যটা তৃণমূলের বাপের সম্পত্তি নয়। তারা এই রাজ্যের মানুষকে নিয়ে, এই রাজ্যের শান্তিকে নিয়ে, এ রাজ্যের সম্প্রীতিকে নিয়ে, এ রাজ্যের সাম্প্রদায়িকতার ঐতিহ্যকে নিয়ে বাজি জুয়া খেলতে পারে না। আর যারা মনে করছেন এটা বিশ্ব হিন্দু পরিষদ, এটা বিজেপি, এটা তৃণমূলের ঝামেলা, যারা মনে করছেন এটা হিন্দু আর মুসলমানের ঝামেলা, তাদেরকে বলে রাখি, কালকে সত্যিকারে খুন হয়েছে কয়লা পাচারকারী, পরিষ্কার কথা। এই ভাইপো অভিষেক ব্যানার্জি 2011 সরকার পরিবর্তনের পরে 2013 থেকে প্রত্যেক 3 মাসে দুর্গাপুরে গিয়ে কয়লা পাচারের টাকা নিজে নিয়ে আসতো। আর তারপরে ওঝাকে সরিয়ে
ওই মিশ্র যে পালিয়ে গেছে, যাকে যুবক তৃণমূল কংগ্রেসের নেতা বানানো হয়েছিল, বিদেশে চলে গিয়ে অন্য দেশের নাগরিকতা নিয়েছে, নাম নিতে ঘেন্না করে, তাকে মনোনীত করেছিল। আর পুলিশ কমিশনার, পুলিশ এসপি, ডিআইজি দালালি করে ওই টাকা কালীঘাটে যাতে জমা হয়, আর সেই টাকা যাতে ভাইপো বউ ভাইপো শালিকা দিয়ে বিদেশে গিয়ে জমা হয় তার ব্যবস্থা করেছে। এখানে শুধু তৃণমূল আর বিজেপি এক কাট্টা হয়ে যাচ্ছে তা নয়, ওই কালকে শক্তিগড়ের ল্যাংচার দোকানেও গরু পাচার আর কয়লা পাচার, অনুব্রত মণ্ডলের লোক আর ভাইপোর লোক আর দিলীপ ঘোষের লোক সব এক জায়গায় জড়ো হয়েছিল, ওইখানেই টাকা পয়সার বকরা হয়, হিস্সা হয়। এখানে উনি নাটক করতে গেলেন, স্ক্রিপ্ট করে দেওয়া হয়েছে, এদিকে টাকা লুট করেছেন, গ্রাম উন্নয়নের টাকা, পানীয় জলের টাকা, নগর উন্নয়নের টাকা, আবাস যোজনা শহরের হোক গ্রামের হোক, 100 দিনের কাজের টাকা। আর কেন্দ্রীয় সরকার বলেছে টাকা দেব না, আর তারপরে বলেছে তুমি ধর্ণা দাও, তাহলে কিছু খোলামকুচি দিয়ে দেবো, মিড ডে মিলের টাকা দিয়ে দেবো। আর মিডিয়াগুলো দালালি, পরিষ্কার কথা, দেখবেন গতকাল গত পরশু ফুল পেজ সব বিজ্ঞাপন বেরোলো তৃণমূলের নামে, সরকারের টাকায়। আর আজকে সব খবরে দেখবেন একশো, সে বাংলায় হোক, হিন্দিতে হোক, উর্দুতে হোক, ইংরেজিতে হোক, কলকাতায় যতগুলো কাগজ ছাপে একটা বাদ দিয়ে তারা লিখেছে মমতা ব্যানার্জির ধর্নার যে কেন্দ্রীয় সরকার টাকা দিল। তার মানে মমতা ব্যানার্জির বেলুনের হাওয়া চুপসে গেছে। ওই যে বাচ্চাদের গ্যাস বেলুন এরকম হাইড্রোজেনের গ্যাস ভরে না, পাড়ে দেখবেন মরে মরে থাকে না, ওই রকম এখন কেন্দ্র সরকার দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি চুপসে যাওয়া বেলুনে আবার একটু করে হাওয়া পুরে দেওয়ার জন্য। বললেন 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা বাকি, তারপরে জমায়েত করে বললো 20,000 কোটি বাকি, তারপরে বললো ঠিক আছে যা পেয়ে যাওয়া যায় তাই দে দে বাবা। 100 দিনের মজুরির টাকা বেড়েছে, যে আইনে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করেছে বিজেপি, সেই আইনে লেখা আছে টাকা চুরি হলে ব্যবস্থা নিতে হয়, রিমেডিয়াল মেজার্স, এই শব্দটা লেখা আছে। 2014 থেকে এই চুরি করা টাকা হিসেব নেওয়া এবং তারপরে রিমেডিয়াল মেজার্স। কি ব্যবস্থা নিয়েছে বিজেপি সরকার? কেন নেবে কোনো ব্যবস্থা? 100 দিনের কাজ শুধু একটাই নয়, পঞ্চায়েত পুরসভায় 27টা মন্ত্রকের কাজ হয় এবং সেখানে বলা আছে সেই কাজের থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করতে হয়। আমাদের রাজ্যে শুধু 100 দিনের কাজের ব্যাপারে, আবাস যোজনার কাজের ব্যাপারে এই থার্ড পার্টি কারা? সব বিশ্ব হিন্দু পরিষদ আর আরএসএস এর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলের সংস্থাগুলো আছে, বিজেপি করে দিয়েছে। আর চোরের ওপর বাটপা, সুতরাং এরা চুরি করছে, ওরা উপরি টাকা খেয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছে সব ঠিক হ্যাঁ। এই মোदी এসে বলেছিলেন 34 साल में जो गड्ढा बनाया है ना वाम मोर्चा, उसको भरने के लिए तो थोड़ा दीदी को समय देना पड़ेगा ना। अरे मोदी और दीदी, अब तुम्हारा पाप का घड़ा भर गया है, अब तो छलक उठा है और इसलिए जनता भी वो झलक देख चुके हैं। अब आपका ये धोखाधड़ी से लोग पीछे हटने वाले नहीं हैं। चाहे आप दंगा कराने की साजिश करो, चाहे आप फसाद कराने की साजिश करो, चाहे आप बीजेपी को उतारो, चाहे पुलिस को उतारो, चाहे वो मुस्लिम सांप्रदायिक शक्ति को उतारो, कोई तत्व बंगाल के लोगों को अब पीछे नहीं हटा सकता। बांग्लार मानुष बोलছে चोर ताराओ, चोर धरो, জেল ভরো। আচ্ছা, আমরা তো বলিনি তৃণমূল, আমরা তো বলিনি বিজেপি, আমরা তো বলিনি কুণাল, আমরা তো বলিনি শুভেন্দু, কিন্তু चोर के दिल में खलबली मच गया, हमको बोल रहा है, हमको बोल रहा है। আমি বললাম আরে চোর ধরো। মদনমিত্র ওই কামারহাটিতে মিছিল করতে গেছিলাম, প্রথমবার বেলগ্রেড টাকা বেরোলো, তখনও সন্দেহ হয়নি, আমার নয়, আপনি গালাগাল দিতে পারবেন না। আর আপনার নামে তো দিচ্ছি না বলে আপনি শুনছেন না, বলছে আমার চোর বলছে, বলে তো হলো। তাহলে গোটা রাজ্যের মানুষ বুঝে গেল চোরকে।
এখন তো লোকে বলছে চোর টিএমসি, তখন তো আমরা বলেছি চোর ধরো জেল ভরো। চোর তৃণমূল হতে পারে, চোর তৃণমূলের ঝান্ডা ছেড়ে দিয়ে বিজেপির ঝান্ডা ধরতে পারে, চোর বিজেপির ঝান্ডা ধরে ছেড়ে তৃণমূলে আসতে পারে। হয় অর্জুন সিং হোক বা বাবুল সুপ্রি হোক, তাই তো, হয় সব্যসাচী হোক, হয় রাজীব ব্যানার্জি হোক, হয় মুকুল রায় হোক বা তার বেটা হোক, এই আদান প্রদান তো চলছে। তাহলে কেন আমি হাওড়ার মানুষকে বলবো, কেন গরিব মানুষ যারা বেকারির বিরুদ্ধে লড়ছে, যারা শিক্ষার দাবিতে লড়ছে, যারা স্কুল কলেজ বাঁচানোর জন্য লড়ছে, যারা কাজের দাবিতে লড়ছে, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, যারা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়ছে, তারা কেন একে অপরের বিরুদ্ধে লড়বে? গোটা দেশে তো এই রাজনীতি চলছে। আজকে সবচেয়ে বেশি ভুকা মানুষ ভারতে, আজকে মার্চ মাসে সবচেয়ে বেশি বেকারি বেড়েছে আমাদের দেশে। আজকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি দুর্নীতি আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে। আর এখানে যখন আমরা বলি চোর, তখন আমরা বিজেপি আর তৃণমূলকে আলাদা করি না। যেমন পকেট মারকে ধরলে আমরা হিন্দু আর মুসলমান আলাদা করি না। পকেট মার, ডাকাত ডাকাত। কিন্তু পকেট মারদের কি হয় সুবিধা জানেন? যদি সে পকেট মারে এবং ধরা পড়ে, সে যদি হিন্দু পাড়া হয়, তাহলে দেখো আমি হিন্দু, এই জন্য মুসলমানরা মারছে। আর যদি মুসলমান পড়া হয়, বলে দেখো আমি মুসলমান, আমাকে হিন্দুরা মারছে। আসলে হিন্দু বা মুসলমান ধর্ম পকেট মারতে বলেনি, পকেট মারি ধর্ম। এরকম বিজেপি তৃণমূলের লুটতরাজ, চুরি, গুন্ডামি, মস্তানি ধর্ম। কিন্তু যখন ধরা পড়ে তখন হিন্দু বা মুসলমানের পরিচয়কে সামনে নিয়ে আসে। মজহব নেই শিখাতা আপস মে बैर रखना। আজকে মমতা ব্যানার্জি, যেটা সূর্যদা মনে করে দিয়েছেন, খাল কেটে কুমির এনেছেন। আর উনি মনে করছেন উনি ডাঙায়ও থাকবেন, আবার জলেও থাকবেন, আর মাঝে মাঝে ডুবে ডুবে জল খাবেন, তাই তো? মানুষ এটা বুঝে নিয়েছে। এজন্য গোটা রাজ্যের মানুষ এখন জাগছে। আমরা বলেছিলাম গ্রাম জাগাও, চোর তাড়াও। আমরা তখনও বলিনি শহর জাগাও, চোর তাড়াও। কিন্তু গ্রামের মানুষ জেগেছে দেখে শহরের মানুষও জেগে গেছে। এখন গ্রাম বাংলার মানুষ হোক আর শহরের লোক হোক, তারা জাগছে। যত জাগছে তত চোর জোচ্চোরদের বুক কাঁপছে, এবং ওদেরকে এই দাঙ্গা ছাড়া আর কেউ বাঁচাতে পারে না। আর এই দাঙ্গাকে রুখতে লাল ঝান্ডা ছাড়া আর কেউ পারে না। এজন্য লাল ঝান্ডাকে আরো যুক্ত হতে হবে, আরো দৃঢ় হতে হবে। আমাদের নিজস্ব ধর্ম নিজের কাছে, यकीदा, विश्वास, धार्मिक आस्था, त्योहार, परब, पूजा हो या रमजान हो, ईद हो या मुहर्रम हो, काली पूजा हो या होली हो, वो अपने अपने विश्वास के मुताबिक, अपने अपने आस्था के मुताबिक, अपने अपने किताब के मुताबिक, अपने अपने रिवायत के मुताबिक सबको ये काम करने का हक है। लेकिन जो गंगा स्नान में जाते हैं वो गंगा की तरफ जाते हैं, जो हज को जाते हैं वो मक्का के लिए जाते हैं, जो नमाज पढ़ने जाते हैं वो मस्जिद में जाते हैं, जो पूजा करने जाते हैं वो मंदिर में जाते हैं, जो क्रिश्चियन हैं वो चर्च की तरफ जाते हैं प्रेयर के लिए, जो सिख है वो गुरुद्वारा की तरफ जाते हैं। लेकिन ये रामनवमी के झंडा निकाल करके लोग मंदिर में नहीं जाकर के क्यों विश्व हिंदू परिषद मस्जिद की तरफ जाता है, ये सवाल का जवाब आज तक ढूंढ के नहीं मिला। पूरे देश में आप देखो, वो धर्म के नाम पर, आस्था के नाम पर निकालते हैं। आम लोग धार्मिक आस्था से शामिल होते हैं, लेकिन उसको वो मुसलमान मोहल्ले में ले जाने की कोशिश करते हैं। धार्मिक जुलूस, चाहे वो मुहर्रम का हो, चाहे वो रामनवमी का हो, आपको मालूम होना चाहिए 19वीं सदी में जब इस देश में आजादी की लहर बढ़ रही थी, उस समय जब राष्ट्रीय आंदोलन बढ़ रहा था, उस समय ब्रिटिश नवाब, जमींदार, गुंडा, बदमाश को मदद करके बोला ये धार्मिक जुलूस निकालो। तब जूत मिल के इलाके में मुहर्रम का और ये रामनवमी का झंडा निकलना शुरू हुआ। इससे पहले हमारे देश में दंगा फसाद का इतिहास नहीं था। और जब जब जुलूस निकला, वो जुलूस का पहला बात होता है, अगर वो मुहर्रम का जुलूस है, ताजिया है, निशान है, तो बोलता वो मंदिर के सामने से जाएंगे,
जो गाछ के पेड़ के नीचे डाल झुका हुआ है, बोलता वहां हमारा झंडा नहीं झुकेगा, वहां वो पेड़ को काटना पड़ेगा, वो लेकर रास्ता का सवाल हो जाता है। और अगर रामनवमी का झंडा होता है तो बोलता है मस्जिद के पास से जाएंगे, वहीं नकारा बजाएंगे, वहीं ढोल बजाएंगे, और इफ्तार का टाइम होगा अगर तो उसी वक्त ले जाएंगे। इस बार भी विश्व हिंदू परिषद बोला अपने चिट्ठी में, हमारे पास चिट्ठी का कॉपी है, कि 3 बजे से 8 बजे का हम जुलूस निकालेंगे। हावड़ा पुलिस ये कही कि नहीं, आप 2 बजे से 5 बजे का आपको स्लॉट दिया गया, और उसके बाद भी वो जब कोई शर्त नहीं माने तो आप क्या लॉलीपॉप चूस रहे थे, या ममता बनर्जी आपके मुंह के अंदर कोई चॉकलेट कैडबरीज घुसा दिया था कि आपका लाठी गोली कुछ नहीं। आपको मालूम होना चाहिए, ये जो रोबोकॉप देखते हैं, ये जो रैफ देखते हैं, जो हमारे नौजवान विद्यार्थियों के ऊपर लाठी चलाता है, इसका पुलिस को मालूम होना चाहिए इतिहास। ये रैफ बना दंगा फसाद रोकने के लिए। पुलिस को, चाहे हावड़ा पुलिस हो, चाहे कलकत्ता पुलिस हो, चाहे बंगाल पुलिस हो, चाहे बाम मोर्चे के जमाने में हो, चाहे तृणमूल के जमाने में हो, चाहे दिल्ली पुलिस हो, चाहे हरियाणा पुलिस हो, चाहे यूपी पुलिस हो, चाहे राजस्थान पुलिस हो, उनको ये तमाम हथियार, ये लाठी, ये बंदूक, इसको सब दिया गया एंटी राइट फोर्स के नाम में, फसाद को रोकने के लिए। आज ममता बनर्जी की पुलिस और ममता बनर्जी के नेतृत्व उसी पुलिस को, उसी लाठी को, उसी बंदूक को, उसी साजवा गाड़ी को दंगाबाज के खिलाफ नहीं, जो जनता आवाज उठाता है उसके खिलाफ इस्तेमाल करते हैं। आप समझ लो कि सरकार और पुलिस दंगाइयों की तरफ है या जनता की तरफ है। इसलिए हम आज ये यहाँ पे मीटिंग किए, लेकिन हम सिर्फ यहाँ आने के लिए आए थे। जहाँ पीड़ित लोग हैं, चाहे वो कोई भी धर्म के हो, उनके पास जाने के लिए आए थे। लेकिन वहां बोला ये पुलिस हम जाने नहीं देंगे। मुझे एक बात याद आई, मैं 1990 में जब पहले सांसद बना राज्यसभा का, उसी समय आडवाणी जी का रथ के नाम पर पहला लहर हुआ था। वो जो रथ यात्रा निकाले थे ना, तो हैदराबाद में, बाकी सब जगह फसाद हुआ। जहां 1947 में फसाद नहीं हुआ, वहां फसाद हुआ। तो हमारी पार्टी बोला, मैं वहां गया। जब 47 में वहां पहुंचे तो हमारे के लोग बोले, जब 19 अक्टूबर को पहुंचे तो वहां पे पुलिस बोला, हैदराबाद में पार्टी बोला कि इस तरह से अभी तो परमिशन नहीं है, कैसे जाओगे, आप नहीं जाने देंगे। क्यों? पुलिस बोला कि हम नहीं जानते, हम तो रोक नहीं सकते थे। मिलिट्री के हवाले कर दिया गया, 4 थाना मिलिट्री के हवाले कर दिया गया। तो मैं बोला थोड़ा मिलिट्री अफसर से बात करते हैं। मैं उससे पहले सांसद बना था, तो मिलिट्री अफसर बात किए। मैं बोला मैं कलकत्ते से आया हूं, इतना दूर से मैं जाना चाहता हूं। बोले नहीं, ये सब जो राजनेता होते हैं, मंत्री होते हैं, एमएलए एमपी होते हैं, ये दंगा लगाते हैं, हम किसी को जाने नहीं देंगे। मैं बोला मैं कलकत्ते से आया हूं, मैं यहाँ का नहीं हूं। बोले आप किस पार्टी के हैं? उनकी आवाज से लगा था वो सरदार जी है, पंजाबी है आवाज से। तो मैं बोला मैं हरकिशन सिंह सुरजीत का पार्टी से हूँ, बंगाल से आया हूँ। उधर से आवाज आया, अच्छा आप ज्योति बासु के पार्टी से हैं। मैं अपने को पहले बार शर्मिंदगी हुई कि मैं उसके आवाज से, ये भी थोड़ा संपर्क देखता है, मैं सोचा पंजाबी है तो मैं उसको बोलूं सुरजीत का नाम से। वो बोले ज्योति बासु। बोले हाँ आप आ जाइए, ज्यादा लोग नहीं आएंगे, पत्रकार नहीं आएगा, आप आ जाइए। मैं गया वहां पे, मिलिट्री पूरा अरेंजमेंट किया, और सब वो थाने वाले के सामने से, थानेदार के सामने खड़ा होकर बोल रहा है ये ज्योति बासु की तरफ से आए हैं। इस देश में यही पार्टी है जो बाकी सब लोग आग लगाता है और ये पार्टी आग बुझाता है। मुझे फख्र हुआ, अभी भी मेरा बड़ा खड़ा होता है। मैं बोला आप किसे बोलते हैं? अभी अफसर हम अपने देश में बोलता है कि 1984 में जब पूरे देश में इंदिरा गांधी की हत्या के बाद पागलपन सवार था, उस समय मैं एक नौजवान मिलिट्री अफसर था और फोर्ट व्हीलर में हमारा पोस्टिंग था। आपको बोलना नहीं पड़ेगा, हमें मालूम है लाल झंडा किस तरह से फसाद के रोकती है। हम उस लाल झंडे के वारिस हैं, हम उस ज्योति बासु के वारिस हैं, और हम ये अहद लेते हैं, शपथ আমরা নিচ্ছি, বামপন্থার যদি ন্যূনতম আমাদের বুকে থাকে রক্ত, তাহলে এই মোদি আর মমতাকে আমরা পশ্চিমবঙ্গ জ্বালাতে দেব না, হিন্দু আর মুসলমানের নামে দাঙ্গা করতে দেব না। বাংলার পুলিশ, হাওড়ার পুলিশ তৃণমূলের দলদাস হতে পারে, দাঙ্গা আটকাতে পারে না, কিন্তু বাংলার মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়বো, আর চোর জোচ্চোরদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। ইনকলাব।